সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সমসাময়িক রাজনীতি ও নির্বাচন প্রশ্ন নিয়ে বিশেষ আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় প্রার্থীরা চূড়ান্ত, অপেক্ষা প্রচারণার মাঠ কি প্রস্তুত। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, রেজাউল করিম রনি, সম্পাদক জবান, কাজী সাজ্জাদ জহির চন্দন, সভাপতি সিপি, এবং শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করব শেখ রবিউল আলম আপনাকে দিয়ে। প্রার্থীদের আপিল এবং প্রত্যাহারের সময় শেষ। মোটা দাগে 300 আসনে বিএনপি এবং তার শরিক দলের প্রার্থী রয়েছে, সাথে রয়েছে বিএনপির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী। এই প্রার্থীতা চূড়ান্ত হবার পরে যে জায়গাটি রয়েছে, শরিক দলের অনেক জায়গায় বিএনপি বিদ্রোহী প্রার্থী রয়েছে। এই মাঠটি আসলে শরিকদের সাথে নির্বাচন নিয়ে এক ধরনের টানাপোড়েনে পড়বে কিনা বিএনপি? ধন্যবাদ আপনাকে, প্রিয় সহলোক যারা আছেন এবং যারা এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, এই কথাটা গ্রামাটিক্যালি ঠিক হবে না। স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। কারণ যারা জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার তার সুযোগ আছে। দল থেকে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, দলের নেতাকর্মীদের সাথে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী, এই কথাটি আপত্তিজনক। তবে বিএনপি নেতাকর্মীরা দলীয়ভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে, কারণ এটা হচ্ছে জোটের অঙ্গীকার। আমরা জোটগতভাবে আন্দোলন করেছি, আমরা জোটগতভাবে সরকারও গঠন করতে চাই, নির্বাচন করতে চাই। আপনি এটা জানেন যে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বিএনপির নেতৃত্বে হচ্ছিল, তখন আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি। আবার নির্বাচনে একমত হয়েছে 31 দফার ভিত্তিতে যারা, এবং 31 দফা প্রথমে আমাদের 27 দফা ছিল, জোটের সাথে আলোচনা করে 31 দফা হয়েছে। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় জোটকে, তাহলে আমরা যদি সরকার গঠন করি এবং 31 দফার প্রতি যাদের সমর্থন রয়েছে, 31 দফার ভিত্তিতে যারা রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, তাদেরও সরকারে থাকার সুযোগ আছে। যার ফলে বিএনপির একসময় করতেন যেসব নেতারা মনোনয়ন বঞ্চিত হয়ে অথবা মনোনয়ন না পেয়ে আলাদাভাবে নির্বাচন করতে চেয়েছেন স্বতন্ত্রভাবে, তার প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। তবে নাগরিক হিসেবে তার নির্বাচন করার অধিকার থাকে, সে জায়গা থেকে নিবৃত্ত করা যায় না। বাট এটা আমাদেরকে বিব্রত করবে না, অথবা আমাদের জোটে কোনো ভাঙন সৃষ্টি বা অবিশ্বাস সৃষ্টি হবে বলে আমার কিছু মনে হয় না। এটা অন্য জায়গাতেও আছে। আর জোটের রাজনীতি, জোটের নির্বাচন, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত, প্রমাণিত, সমাদৃত। জোটের গতভাবে আন্দোলন, জোটগতভাবে সরকার গঠন, সেটাও অতীতে হয়েছে। যে ফ্যাসিবাদী সরকারটির পতন হলো, তাও 14 দলীয় সরকার ছিল। যার ফলে আমি মনে করছি যে বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী বিএনপির সমর্থকরা জোটের প্রার্থীকে ভোট দেবে। জোটের যারা সমর্থক আছে অন্য দলের, তারাও যেখানে বিএনপির সাথে জোট হয়েছে, তারাও বিএনপির প্রার্থীকে ভোট দেবে। এখানে খুব বেশি ব্যাপ্ত হবে বলে মনে হচ্ছে। একটি জটিলতা তো এবার রয়েছে, যেটি আগের নির্বাচনের তুলনায় যে পার্থক্যটি, আরপিওতে যে সংস্কারটি হয়েছে, সেই জায়গাটাতে সংশোধনের জায়গাতে রয়েছে যে জোটের শরিকরা আসলে বড় দলের যেই প্রতীক সেটি নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ যদি তারা বড় দলের প্রতীকে নির্বাচন করতে না পারেন, বিদ্রোহী প্রার্থীর যে জনসমর্থন রয়েছে, বা আপনি যেটি বললেন যে বিএনপি করতেন, এখন বহিষ্কৃত বিএনপি হিসেবে যারা মাঠে রয়েছেন, তারাও হয়তো ধানের শীষ পাবেন না। কিন্তু সেক্ষেত্রে এই মাঠটা কি আসলে সমান উপযোগী হবে? সমান হওয়া উপযোগী না হলে হওয়া উচিত। মানুষকে যোগ্য প্রার্থীকে ভোট দেবে, প্রতীক তো একটা প্রাধান্য পায় বিএনপি জনপ্রিয় দল হিসাবে। কিন্তু তারপরও মানুষের তো এই অপশনটাও থাকা উচিত যে কোন প্রার্থীটি যোগ্য, সেটাও বেছে নিতে পারে স্বতন্ত্রভাবে, সেই দৃষ্টান্তও তো থাকা উচিত। তো যে সব জায়গায় এটা আছে, সেখানে দৃষ্টান্তটা প্রতিষ্ঠিত হোক। মানুষ বা প্রার্থী বা যিনি প্রতিনিধি হতে চান, তিনি নিজের যোগ্যতায় ওখানে হয়ে আসার একটা চ্যালেঞ্জ নিক। সেটা রাজনীতিতে একটা জিনিস করে, অন্তত যে নেতাকে শানিত হতে, সমৃদ্ধ হতে, জনপ্রিয় হতে সহায়ক হবে, শুধু মার্কার উপর চলে যাবে না। তো সব কিছুরই ইতিবাচক দিক আছে। তবে এটা ঠিক আছে যে যেখানে ধানের শীষ থাকবে না, সেখানে আমাদের জোটের প্রার্থী তো কিছুটা বিড়ম্বনায় পড়বেন। তো আমি মনে করি যে আমরা ওই জায়গাটাতে জোটের যে সমস্ত যোগ্য নেতা, তাদেরকে বিবেচনায় নিয়েছি। আবার জোটে যারা যে কোনো মূল্যে অনেক আসন চায়, থাকতে চান, তাদেরও তাদের নেতৃত্ব পাবলিক কতটুকু গ্রহণ করছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উচিত। যার ফলে আমি যদি প্রতিষ্ঠিত গণতন্ত্র বলেন, আর জনগণকে যদি অবাধভাবে তার প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ করার কথা বলেন, তাহলে এই জায়গাগুলি আমি ইতিবাচকভাবেই দেখি। আমি একটু সাহিত্যিকা থেকে আপনার কাছে একটু যেতে চাই। সেটি হলো
10 দলীয় জোট, যেটি জামাত ইসলামের নেতৃত্বে যে জোটটি ছিল, সেখানে আপনারা যোগ না দিয়ে আপনারা আলাদা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত কতটি আসনে আপনারা প্রার্থী দিয়েছেন এবং আপনাদের নির্বাচন পরিস্থিতি কি, বা 10 দলীয় জোট থেকে বের হবার আসলে কারণটি কি, যেটি 11 দলীয় জোট হবার কথা রয়েছিল? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আজকে আলোচনায় যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমরা 268টি আসনে আমরা নির্বাচন করব। এর মধ্যে কয়েকটি আসনে আমাদের প্রার্থিতা বাতিল হয়েছে এবং কিছু জটিলতার কারণে 260টি আসনে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। এবং আমরা আসলে 300 আসনে নির্বাচন করব। বাকি যে 40টি আসন, সেই 40টি আসন সম্পর্কে আমরা আরেকটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কর্মী, সমর্থক এবং দলকে বলবো যে কাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে নির্বাচনী ঐক্য বা নির্বাচনী সমঝোতা থেকে সেখান থেকে বের হয়ে আসার পেছনের কারণ কী ছিল। দেখুন, আসলে ওখানে বিষয়টি এরকম হয়নি, এটা স্বচ্ছ এবং স্পষ্ট করা দরকার যে আমরা কোনো জোটে গিয়ে অংশীদার হয়ে তারপর আবার বের হয়ে এসেছি, বিষয়টা এমন না। আমরা একটা বিষয়কে অবলম্বন করে আমরা একটি সমঝোতা তৈরি করার চেষ্টা করেছিলাম। সেখানে এক পর্যায়ে এসে জামাতি ইসলামী তারা এসে যোগ দেওয়ার চেষ্টা করেছিল, তারা আহ্বান জানিয়েছিল, আবেদন করেছিল। আমাদের একটা ধারণা ছিল যে 16 বছরে তাদের উপর যে ধরনের টর্চার কোড আনকোড হয়েছে, তাতে বোধহয় তাদের একটা পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনের কিছু আলামত আমরা দেখতে পাচ্ছিলাম। খুব মিষ্টি মিষ্টি কথা শুনছিলাম এবং ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা পরিবর্তন এসেছে। 71 সম্পর্কে তারা ক্ষমা চাইল, আপনি লক্ষ্য করেছেন। এরকম বিভিন্ন রকম ইতিবাচক দিক দেখছিলাম। এগুলিকে অবশ্যই ইতিবাচক হিসেবে স্বীকৃতি দিতে হবে যে এগুলি খুব ইতিবাচক হিসেবে আমাদের চোখের সামনে ধরা পড়ছিল। আমাদের ধারণা ছিল যে মানুষের সবসময় একটি দলের অবস্থা তো একরকম যায় না, বিভিন্ন পরিস্থিতির কারণে শিক্ষা গ্রহণ করে। তো যত দিন যাচ্ছিল একটু একটু করে আমাদের সামনে কিছু বিচ্যুতি ধরা পড়ছিল। সেই বিচ্যুতিগুলি নিয়ে যখন আমরা আলোচনা করতে থাকলাম, দেখলাম যে এগুলি সেই মিষ্টি আলোচনার মধ্য দিয়ে এগুলিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এবং সবশেষে যখন বুঝলাম যে আমাদের জন্য বিশাল একটা কুয়া খনন করা হয়েছে, যে কূপে আমাদেরকে চিরদিনের মতো দাফন করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, তখনও আমরা শেষ পর্যায় পর্যন্ত চেষ্টা করেছি যে অপরের জন্য কুয়া খনন করলে সেই কুয়া কিন্তু অনেক সময় যে খনন করে সেই পতিত হয়। আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যে এই জায়গা থেকে তাদের ফিরে আসা দরকার, কারণ জাতির কাছে তারা ধরা পড়বে। অতীত ইতিহাসগুলি আমি তাদেরকে স্মরণ করে দিয়েছি, আমি বিভিন্ন টকশোতে স্মরণ করিয়েছি। 47, 71, 91, 86, 91 প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা ভুল করেছে। এইবার যেন আর ভুলটা না করে। কিন্তু শেষ পর্যন্ত এসে দেখলাম সেই ভুলটাই তারা করতে যাচ্ছে। আমাদের জন্য তারা কবর খনন করেছে, যাতে এই নির্বাচনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে আর কোনো রাজনৈতিক দল তাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে তারা একক অবস্থানে থাকে। এটার প্রমাণ দিই, আজকে আমরা যে আশঙ্কাগুলি করেছিলাম সেই আশঙ্কাগুলি অনেকের কাছে মনে হচ্ছিল যে না, আমরা বোধহয় বেশি আসন চাচ্ছি বা এই জন্য, আজকে কিন্তু তার প্রমাণ হয়ে গেছে। এনসিপির বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন হচ্ছে, তাদের জন্য বরাদ্দকৃত আসন জামাত ছাড়ে নাই, না ছাড়ায় তারা সংবাদ সম্মেলন করছে। বিভিন্ন জায়গায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুষ্ঠিত হয়েছে সারাদিনব্যাপী, দিনব্যাপী চলচ্চিত্র। জনগণ এত বেশি আবেগপ্রবণ হয়ে জামাত প্রার্থীর বাড়ি ঘেরাও করে রেখেছে যে তারা ওখান থেকে বের হয়ে গিয়ে আসন প্রত্যাহারের সুযোগটুকু তারা পাননি। এটা আবার তার ফেসবুক থেকে লাইভ হলো, সারাদিন লাইভ হচ্ছে। খেলাফত মজলিসের একজন যুগ্ম মহাসচিব সম্ভবত উনি, তার একটা পোস্ট একটু আমার মনে হয় যে খুবই ইন্টারেস্টিং। এটা একটু যদি আমি পড়তে পারি তাহলে দর্শকদের জন্য ভালো লাগবে। খেলাফত মজলিসের সেই যুগ্ম মহাসচিব পোস্টে দিয়েছেন, 210টা আসনে নির্বাচন করার সুযোগ পেয়েও শোকর নেই, বরং জোটের প্রতিটি প্রার্থীর সাথে অসম্মানজনক আচরণ, অশালীন ভাষা ও পরিকল্পিত মানসিক টর্চার চালানো হচ্ছে। জোট কি
একতরফা দয়া? প্রার্থীরা কি ভিক্ষা নিয়ে মাঠে নেমেছে? জোট মানে পারস্পরিক সম্মান, ত্যাগ ও শালীনতা। সহযোদ্ধাদেরকে অপমান করে কোনো ইসলামী বা নৈতিক রাজনীতি দাঁড়ায় না। যারা আজ সহযোদ্ধাদেরকে ভেঙে দিতে চায়, ক্ষমতায় গেলে তারা জনগণের সাথে কি করবে তা বুঝে নিতে কষ্ট হয় না। শকরহীনতা, অহংকার আর জুলুম দিয়ে কখনো ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা হয় না। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভবত যুগ্ম মহাসচিব নিয়ামতুল্লাহ আমিন তিনি এই পোস্টটা দিয়েছেন, এবং দেয়ার কিছুক্ষণের মধ্যে ওনাকে এই পোস্ট উঠায় নিতে বাধ্য করা হয়েছে। আমি যদ্দূর সম্ভব কিন্তু তারপরে তো তারা জোটে রয়েছেন শেষ পর্যন্ত। হ্যাঁ, জোটে থাকার পরিণতিগুলি দেখতে পাচ্ছে। এটা শুধু একটা নয়, খেলাফত মজলিসের বহু জায়গায় প্রার্থীরা সংবাদ সম্মেলন করে, ফেসবুক লাইভ করে তাদের অবস্থার কথা বর্ণনা করেছেন। মূলত এই কুয়াটা খনন করা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, কারণ জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের জন্য চ্যালেঞ্জ মনে করে, কারণ একই ধারার দুইটি দল, হয় এটা থাকবে না হয় এটা থাকবে। তো কুয়াটা খনন করা হয়েছিল আমাদের জন্য। আমরা সময় মতো এখান থেকে বিষয়টা আজ করতে পেরে আগেই যখন সরে আসলাম, সেই কুয়ায় বাকিরা কিছুটা পতিত হয়েছে। আমি সর্বশেষ ওই নিয়ামতুল্লাহ আমিনের সাথে কণ্ঠ মিলিয়ে একটি কথা বলতে চাই, জামাত ফেসিবাদ বিরোধী আন্দোলনের তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল, কিন্তু তারা নিজেরাই যে কত বড় ফেসিবাদ সেটা আরেকবার প্রমাণিত হলো। মজলুম যখন জালেম হয়, তার চাইতে আর বড় জালেম কেউ হতে পারে না। সাজ্জাদ জহির চন্দন, আপনাদের সিবিবির কি পরিস্থিতি, নির্বাচন এবং নির্বাচনী জোটগুলো আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত আপনাকে ধন্যবাদ, এবং যারা বাংলা ভিশন এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের পার্টি থেকে, কমিউনিস্ট পার্টি থেকে আমরা 65 জন প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি। আর আমাদের জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, যেখানে দেশের বামপন্থী দলগুলো আছে, গণতান্ত্রিক দলগুলো আছে, তারা মিলে 152টা সিটে আমরা নির্বাচন করছি। এখানে প্রশ্ন আসছে যে আপনারা কেন 300 সিটে নির্বাচন করতে পারলেন না। সেটার একটা বড় কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বামপন্থী দলগুলো কিংবা আমাদের যে গণতান্ত্রিক যে শক্তিগুলো আছে, আর্থিক অসচ্ছলতা, এটা আমাদের জন্য একটা বড় কারণ প্রার্থী না দেওয়াটা। কেননা কারণ আমাদের রাজনীতি, আমরা যে শ্রেণী রাজনীতিটা করি, গরিব মেহনতি মানুষের রাজনীতি আমরা করি, সেই কারণেই আমাদের অত টাকাও নাই, এবং একটা নির্বাচন পরিচালনা করার মতো যে অবস্থা বাংলাদেশে এখন বিরাজমান, যেখানে কোটি কোটি টাকার নির্বাচনী খেলা হচ্ছে বলবো আমি, সেখানে আপনার আমাদের মতো দলগুলোর আপনার পাবলিক জনগণের সমর্থন থাকলেও সেটা করা সম্ভবপর হয়নি। জোট রাজনীতিটা এখন এটা শুধু বাংলাদেশ না, আপনারা আমাদের প্রতিবেশী দেশ যেগুলো আছে, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, এমনকি নেপালে বলেন, এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে দীর্ঘদিন ধরে জোট রাজনীতি। বাংলাদেশে এখন বিএনপি সহ একটা জোট রাজনীতি করছে, 10 জামাত সহ তারা একটা জোটের রাজনীতি করছে। আমরা বামপন্থীরা আমরা একত্রিত হয়ে আমরা একটা জোটের রাজনীতি করছি। এটা হলো মূল বিষয়। আর আমরা বামপন্থীরা গণতান্ত্রিক শক্তি আমরা যারা আছি, আমরা মনেই করি যে আসলে একটা নির্বাচন দিয়ে সব কিছুর সমস্যার সমাধান করা যাবে না, কিন্তু আমরা মনে করি একটা নির্বাচিত সংসদজীবী দেশে থাকে তাহলে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকলে এদেশের খেটে খাওয়া মানুষের অধিকারের কথাগুলো বলা যায়। একটা অনির্বাচিত সরকার থাকলে দেশের নৈরাজ্য সৃষ্টি হয়, সেটা আমরা এখন দেখছি, চোখের সামনে সেটা আমরা দেখছি। সেই বিবেচনা থেকে জোটের রাজনীতির কার্যকারিতা এবং জোটের রাজনীতির যে প্রয়োজনীয়তা, সেটা দিন দিন আরও স্পষ্ট হচ্ছে এবং সেটা আরও বেশি স্ফীত হচ্ছে। এই জোটের রাজনীতির ক্ষেত্রে আমাদের বক্তব্য, এখন প্রশ্ন দাঁড়িয়েছে যে বিএনপি রাজনৈতিক দল, একটু বড় দল, তারা একটা জোট করেছে, জামাত ইসলাম তারা একটা জোট করেছে, আমরা একটা জোট করেছি, আরও হয়তো দু একটা জোট থাকতেও পারে, যেটা আমার জানা নেই। এই জোটের রাজনীতিতে যে কথাটা ইসলামী আন্দোলনের ভাই বললেন আর কি, এটা অতীতে আমরা লক্ষ্য করেছি
এমনকি তাহলে আমাদের পার্টির কথাই আমরা বলি, যখন আমাদের শক্তি সামর্থ্য ছিল 80-র দশক 90-এর দশক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, তখনও কিন্তু 91 সালে নির্বাচন হয়েছিল। আমাদের জোটরা 8 দলীয় জোট ছিল আমাদের, আওয়ামী লীগ সহ। তখনও আপনার জোটের রাজনীতি লক্ষ্য করেছি যে আপনার 3টা মার্কা নিয়ে এই জোটের শরিক দলগুলো বিভিন্ন জায়গায় ইলেকশন করেছে, সেটা বাস্তবতা। কিন্তু আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা, গণতান্ত্রিক শক্তি, আমরা যেটা মনে করি যে আমাদের লক্ষ্য এই সমাজটাকে পরিবর্তন করা, এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করা, সেই সংগ্রামটাকে আমরা প্রাধান্য দেই এবং গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে নিশ্চয়ই বাংলাদেশে একটা শোষণহীন, একটা বৈষম্যহীন সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায়, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের লক্ষ্যটা সেই দিকে আছে। এবং নির্বাচনটাকে আমরা আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা মনে করি। আমরা মনে করি একটা নির্বাচন হলেই বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান হয়ে যাবে না। রেজাউল করিম রনি, আমি আপনার কাছে একটু জোট নিয়ে তো বলবেনই, জোটের বিষয় একটা হলো যে যেটি রবিউল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে বিদ্রোহী প্রার্থী আসলে জোটকে ক্ষতিগ্রস্ত করে কিনা। একই সঙ্গে 196 আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, যেটি আসলে গণ অভ্যুত্থানের পক্ষের বেশ কয়েকটি দল এবং ছাত্ররা বিরোধিতা করেছিল, সেটি রয়ে গেছে। সেই বিষয়টি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আর একই সঙ্গে জোটের নামে নিজের দল বিলুপ্ত করেও জোটের উপরে ভর করেছে এমপি হওয়ার জন্য, এটি আসলে কি ধরনের মোয়া থাকে এমপির নির্বাচিত হলে? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশের একটা অদ্ভুত ট্রেন্ড, সবাই এমপি মন্ত্রী হইতে চায়, পলিটিক্সটা খুব কম লোক করতে চায় আর কি। সো এখানে পলিটিক্সটা করা জরুরি। তো পলিটিক্স করা এবং এমপি মন্ত্রী হওয়ার মধ্যে পার্থক্য আছে। ধরেন বিগত সময়গুলোতে অনেকে এমপি মন্ত্রী হয়েছে পলিটিক্স না করেই। তো এখন বিএনপি, হ্যাঁ বড় দল, একটা কথা আমরা শুনি সবাই। দেখেন, বড় দল এটা এখন তেমন একটা কোনো ক্রেডিটের ব্যাপার না। হ্যাঁ, বড় দল আমরা তো এর আগেও দেখছি। তো বিএনপির সামনে কতগুলো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে। এবং রবিউল ভাই যেটা বললেন যে বিদ্রোহী প্রার্থী ধরেন বিদ্রোহী প্রার্থী থাকবে, কারণ বিদ্রোহী প্রার্থী আপনি যদি অ্যালাউ না করেন তাহলে নাগরিকের যে আপনার এই রাজনীতি করার যে অধিকার সেটা আপনি খর্ব করেন। শুধুমাত্র পারে সেটা হলো একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক সংগঠন, যে ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ না, সিদ্ধান্ত হলো মজলিসের সিদ্ধান্ত, আপনার কাউন্সিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সে যদি মনে করেন ভোটের আপনার একদম যতক্ষণ মতো প্রার্থী আপনার পরিবর্তন করা যায় ততক্ষণ সে চেঞ্জ করতে পারবে দলের সিদ্ধান্ত অনুযায়ী। ব্যক্তি হলো ওই কাউন্সিলের আপনার ধরেন যে গোলাম, তার ইন্ডিভিজুয়াল কোনো রাইট বা মত নাই। তো বিএনপি ওরকম না। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এই পার্টিতে অনেক স্পেস, এই জন্য অনেক রকম লোকজন এখানে ঢুকে যায়। হ্যাঁ, তার জন্য বিএনপিকে অনেক বিপদেও পড়তে হয়। তো ফলে এটা ভোটের মাঠে ওই চিত্র থাকবে, এর আগেও ছিল, এবারও আছে। তো এইবার এই চিত্রটা এরকম হওয়ার কথা ছিল না। এরকম না হইলে ভালো হতো, কারণ হইলো এই ইলেকশনে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু প্রার্থী ছিলেন। হ্যাঁ, তো উনি হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত এরকম একটা ধারণা ছিল যে উনি হয়তো নির্বাচনের মাঠে থাকবেন। যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তারপরে তারেক রহমানের ফেরা নিয়ে একটা আলোচনা ছিল, তারপর উনি ফিরলেন। ফিরে যেরকমভাবে ধারণা করা হচ্ছিল সেই ধারণাটা একটা ভুল প্রমাণিত করলেন উনি, যে আসলে বিএনপির জন্য মানুষ ওয়েট করতেছিল। বিএনপির শক্তি কিন্তু তার নেতাকর্মীরা না, বিএনপির শক্তি হলো পিপল, জনগণ। সেই জনগণের সাথে দেখেন, খালেদা জিয়া জেলে যাওয়ার আগে একটা কথা বলছিলেন যে ওরা আমাকে আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়, বলে আমি যেখানেই থাকি না কেন মনে রাখবেন আমি আপনাদের সাথেই আছি। এখন বিএনপির যিনি চেয়ারপারসন হন, এটার লিগেসি হলো তিনি আর বিএনপির নেতা থাকে না। এটা আমি বহু জায়গায় বলছি। তিনি বাই ডিফল্ট আপনার এটা ন্যাশনাল লিডার হয়ে ওঠেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, এটা দেখলে আপনি বুঝবেন সেই লিগেসি। সো এখন তারেক রহমান সেই সিঁড়িতে ধরেন পা দিচ্ছেন। তো ফলে তার বিএনপির লিডার, ন্যাশনাল লিডার, এবং অ্যাট দ্য সেম টাইম এদিকে জুলাইয়ের ব্যাপারে আমাদের যে হতাশাটা, সেটা হলো আমরা প্রথম নাহিদ ইসলামকে দেখলাম, দেখে ঠিক আছে, একটা তৃতীয় শক্তি, একটা গুরুত্বপূর্ণ তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে, আমরা খুব আশাবাদী হইলাম। তারও আগে আমরা ডক্টর ইউনুস, নোবেল, বিশাল ফিগার, গ্লোবালি পরিচিত ফিগার দেখলাম। তো আলটিমেটলি জুলাইয়ের যে ধরেন ছাত্র জনতা, সাধারণ কৃষক, শ্রমিক, হকার, তাদের ভাগ্য খুব একটা পরিবর্তন দূরের কথা, আশাবাদী হওয়ার মতো অবস্থাও নেই। ভাগ্য পরিবর্তনের চেষ্টা বা এই দুরাশা বা বড় আশা নাই করলাম, আশাবাদী হওয়ার মতো কন্ডিশনটা তো থাকবে। সেটাও
রাখা যায় নাই। তার ফলে কিন্তু জুলাইয়ের এই শহীদরা এখনও ঘুরে বেড়ায় নানা জায়গায়, ধরেন শহীদ পরিবার, হ্যাঁ, সমাবেশ করতে হয়, নানা দাবি দেওয়া দেখবেন জানাতে হয়। তার মানে কি, জুলাই গণ অভ্যুত্থানের একটা দায়িত্ব, সরকার দায় মুক্তি দিচ্ছে, একদল ক্রেডিট বাজি করলো, হ্যাঁ, একদল জুলাইয়ের ঠিকাদার গাদ্দার সমাজকে ভাগ করলো, সব হচ্ছে, কিন্তু দায়িত্বটা কেউ নিচ্ছে না। আমি মনে করি তারেক রহমান রিয়েলি দেখেন 3-4 দিনের প্রোগ্রাম, এই জুলাইয়ের দায়িত্ব তার গাড়ে বর্তাইছে। একটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান টু চেয়ারম্যান জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ, ফলে গণ অভ্যুত্থানের দায়িত্ব এখন solely তার উপর বর্তাইছে। উনি অলরেডি বলছেও যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখানে একটা আলাদা সেল করা হবে এবং একটা দায়িত্ব নেওয়া হবে। এগুলো হলো প্রাতিষ্ঠানিক আলামত, এগুলো হলো রিয়েল দায়িত্ব নেওয়ার আলামত। এর বাইরে, হ্যাঁ, আপনি প্রচুর দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রাস্তায় জ্যাম বাড়াবেন, অ্যাম্বুলেন্সে রুগী আটকায় মারা যাবে, হ্যাঁ, মানুষের দুর্ভোগ বাড়াবেন, অনুভূতি উস্কায় দিয়ে রাজনীতি করবেন, পলিটিক্স বাদ দিয়ে ন্যারেটিভ করবেন, এগুলো হলো কোনো রাজনীতি না। ফলে বিএনপির প্রবলেমটা নেতাকর্মী না, বিএনপির প্রবলেমটা হলো এই যে যেখানে শুরু করলাম, যে জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করবেন না। খালেদা যেটা বললেন, বিএনপির নেতাকর্মীর ডিউটি হলো তার লিডারকে, তারেক রহমানকে এই বিচ্ছিন্নতাটা যেন পায়া না বসে, এই বিচ্ছিন্নতা যেন কেউ কায়েম করতে না পারে কোনো, এটা খালি এনশিওর করা, তার আর কিছু করতে হবে না। পিপল আর ওয়েটিং ফর বিএনপি। খালি ওই যে বিচ্ছিন্নতা, জনগণের থেকে আমাকে বিচ্ছিন্ন কইরেন না যে কথাটা বলছিল খালেদা জিয়া, ওইটা তারেক রহমানের ক্ষেত্রেও সত্য। ওই বিচ্ছিন্নতাটা খালি ঠেকান আপনার নেতাকর্মীরা, বাকিটা জনগণ করবে, আপনাদের কিছু করতে হবে না। সো এই জন্য এটা যদি আপনারা মনে রাখেন, তাহলে যেই ত্রুটিগুলোর কথা হচ্ছে, যেই ধরনের ঋণ খেলাপির অভিযোগে লোক, আপনি ঋণ খেলাপি, আপনি জানেন আপনি প্রার্থী হয়েছেন কেন? বিএনপি করার যোগ্যতা আছে আপনার? হ্যাঁ, সব কিছু হয়তো যাচাই বাছাই করা যায় না, হয়তো আপনার 2-3টা গেট কিপিং পার হইয়া নমিনেশন একটা বাগাই ফেলছেন, বাগাইলেই হবে নমিনেশন। আপনি বিএনপি করার স্ট্যান্ডার্ডই অর্জন করেন নাই। তো ফলে ওই স্ট্যান্ডার্ডের জায়গায় নেতাকর্মী যারা আছে তাদেরকে যেমন পৌঁছাইতে হবে, এবং এই যে এইরকম লোক যখন আপনার নেতা আকারের সামনে দাঁড়াবে একটা দলের, তখন যেটা হবে যে জনগণের সাথে ওই যে সম্পর্ক স্থাপনের কাজটা ব্যাহত হবে। ওই কাজটা খালি আপনারা দূর করেন, আপনারা নিজেরা দায়িত্ব নেওয়া শেখেন। বিএনপি ক্ষমতায় আসবে কখন? যখন দায়িত্ব নেবে। আপনি দায়িত্ব নেওয়া শেখেন, আপনি আন্দোলন করছেন, আপনার উপর যে জেল জুলুম হয়েছে, এটা মানে অবর্ণনীয়। গণতন্ত্র উদ্ধারের পৃথিবীতে যদি ইতিহাস লেখা হয় বিভিন্ন দেশে, বিএনপির যে স্যাক্রিফাইস, আপনার লম্বা সময় ধরে 1.5 দশকের সময় ধরে তার যে আন্দোলন, নন ভায়োলেন্ট মুভমেন্ট মনে রাখতে হবে। হ্যাঁ, হাসিনার এই ফ্যাসিজমের বিরুদ্ধে একটা এত বড় সংগঠন, তাই না, যদি একটা ধরেন তারা রেডিক্যাল মুভমেন্ট গড়ে তুলতো, 6 মাস লাগতো হাসিনারে ফেলাইতে, 6 মাস। কিন্তু এটা করতে পারে না একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ফলে তার পলিটিক্স বজায় রাখা, গ্লোবালি তার ইমেজ বজায় রাখা এবং পপুলার আপরাইজিংয়ের মধ্যে দিয়া, বিএনপি কি, বিএনপি তো শুধু একটা রাজনৈতিক দল না, বিএনপি অ্যাট দ্য সেম টাইম হলো দেশ গঠনের একটা ভ্যানগার্ড। ফলে নেতাকর্মী যারা আছেন, যারা আমাদের শুনেন, আমরা সরাসরি দল না করলেও আমরা রাজনীতিটা করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আপনাদের কাজ হলো দেশ গঠনের ভ্যানগার্ড হিসেবে আপনার নেতাকে ওই যে জনগণের সাথে সম্পর্ক স্থাপনের কাজটাকে সহযোগিতা করা, বাকি কাজটা জনগণ করবে। আর একটা হলো জোটের যেটা বললেন, দেখেন এই 5 তারিখের পরে আমি মনে করি বিএনপি, জামাত, এনসিপি সবার জন্য রাজনীতির একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। কারণ হলো আপনার এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা আমরা বলি, হ্যাঁ, গণ অভ্যুত্থানের দায়িত্ব তো কেউ নিচ্ছেন না। ফলে আপনাদের অনেক সুযোগ ছিল, হ্যাঁ, সবচেয়ে বড় সুযোগ ছিল ধরেন জামাত ইসলামের, তারা নিজেরা যেহেতু অনেক বেশি গণ অভ্যুত্থানপন্থী নিজেদের দাবি করলো, কিন্তু সেই দাবির রেজাল্ট বা পরিণতি বা তাদের ক্যারেক্টারিস্টিক যেভাবে দাঁড়াইলো, আমি আর না বলি, ভাই বইলা ফেলছে, সেটা আমার পার্ট, হ্যাঁ, আমার কাজ আগায় দিছে। সো ফলে জামাত ইসলামের ব্যাপারটা ধরেন আপনাদের অবশ্যই আপনাদের রাজনৈতিক কোর্সটা চেঞ্জ করতে হবে। কারণ হলো এখানে ইডিওসেন্ট্রিক মতাদর্শ ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। এখানে এখন 5 তারিখের পরে রাজনীতিটা কি, পুরানা কথায় আবার বলতে হবে, হ্যাঁ, আপনার দল যার যার, দেশ সবার। ফলে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে আপনার আগাইতে হবে। আপনার দল অনেক ভালো, আপনি অনেক সুশৃঙ্খল, হ্যাঁ, এগুলো তো আওয়ামী লীগও ছিল। ফলে এই প্যাটার্নটা, হ্যাঁ, সংগঠন হিসেবে আপনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, আমি সেটা বলছি না, আমি বলছি এই ধরনের রাজনৈতিক প্যাটার্নের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে আপনি এই সুপ্রিমেসি থেকে বের হন, বের হয়ে আপনার এই যে সাধারণ মানুষকে এম্পাওয়ার করা, মানে যেটাকে বলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট তো হাসিনাও করছে, ছাত্রলীগ যুবলীগের এগুলি করছে না। তো ফলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যদি আপনি মিন না করেন, তাহলে 5 তারিখের রাজনীতিতে আপনি প্রবেশ করতে পারবেন না। ফলে গুরুত্বপূর্ণ কাজ হলো রাজনৈতিক দলগুলোর 5 তারিখের পরের রাজনীতিটাকে শক্তিশালী করা এবং নিজেদের সাথে জনগণের সম্পর্কটা, মানে রাজনৈতিক দলের সাথে জনগণের সম্পর্কটা রিইউনিয়ন করা, শক্তিশালী করা, বিশ্বাসযোগ্য করা। রবিউল ইসলাম, আমরা আলোচনা করছিলাম দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটু আলোচনা করতে চাই। নির্বাচনে দ্বৈত নাগরিক প্রায় 23 জন প্রার্থী রয়েছেন, এছাড়া ঋণ ক্লাব হিসাবে 42 জন প্রার্থী এখনও বহাল রয়েছেন।
আমাদের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু যদি এটি আইনি ব্যাখ্যাটা সুস্পষ্ট করা নেই, এর ফলে কেউ কেউ নাগরিকত্ব ত্যাগের একটা আবেদনপত্র দেখিয়ে নির্বাচনে অংশ নেন এবং নির্বাচনে জয়ী হলে তারা 5 বছর থাকেন, নানান ধরনের লুটপাট করেন, তারপর আবার চলে যান। অর্থাৎ দলের প্রতি, দেশের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে না। এই বিষয়গুলো আসলে দল কিভাবে বিশ্লেষণ করবে? বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তাদের ঋণের পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। এটি একটি সামাজিক যোগাযোগের মধ্যে বেশ আলোচিত বিষয়। এত হাজার কোটি টাকা ঋণ গ্রহীতাদের কিভাবে নমিনেশন দিল দল? না, ধন্যবাদ আপনাকে। ঋণ গ্রহণ তো আর অযোগ্যতা না, ঋণ আপনি পেতে পারেন, ডিফল্টার আপনি হয়েছেন কিনা সেটা একটা ব্যাপার। যদি কেউ ঋণ খেলাফি চূড়ান্তভাবে হয়ে যায়, আমি মনে করি তার নির্বাচনে থাকার আরপি অনুসারে সুযোগ নেই। এখন এই ঋণ আবার পুনর্তফসিল করা যায়, আবার ব্যাংক বা যে সংস্থা থেকে ঋণ নিয়েছেন তারা পুনর্তফসিল করে আবার কিছু ব্যাপার আছে, সেটা যদি আপনি আবার করতে চান সে সুযোগও দেয়। এবং আমি যতটুকু জানি ব্যাংক কর্তৃপক্ষ ঋণটা আদায় হোক, রাষ্ট্রের কোষাগারের অর্থটা আসুক, সেই জায়গায় তারা কিছু মনোযোগী হয়ে কিছু ছাড় দেন। তো এটা নির্বাচন কমিশন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকের ব্যাপারে যে ব্যাখ্যা ইতিমধ্যে আমাদের আইনে আছে সেটা অনুসরণ করছেন তারা। কিন্তু কোনো কোনো জায়গায় ব্যাখ্যার অভাবে অথবা ধরেন আইনি সুবিধার কারণে যদি কারো প্রার্থিতা বহাল থেকে যায়, তো সে দায় দলের উপর বর্তায় না। ডেফিনেটলি বাংলাদেশে এখন আমি যদি বলি 8-7 লক্ষ কোটি টাকা আছে খেলাপি ঋণ, আপনি তো 6,000 কোটি টাকা খুঁজে পেয়েছেন। তো 7 লক্ষ কোটি টাকা যে খেলাপি ঋণ বাংলাদেশে হয়ে আছে, রাইট অফ দিলে আরও বেশি। তারা কারা? 6,000 কোটি টাকা ঋণ নেওয়ার মতো একজন শিল্পপতি বাংলাদেশে আছে। তিনি যদি রেগুলার ঋণ পে করেন, খেলাপি না হন, পরিশোধ করার যোগ্যতা থাকে, অ্যাসেট থাকে, এটা তো অর্থ ব্যবস্থাপনার একটা অংশ এবং রাষ্ট্র থেকে আপনি অর্থ নিতে পারেন যে শর্তে, যে ইন্টারেস্টে তার অংশ। অথবা ঋণ নিলেই একজন ব্যক্তি অযোগ্য হয়ে যান, বিষয়টা এরকম না। ঋণ ছাড়া তো জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখা যায় না। রাষ্ট্র তো ঋণ নিতে উৎসাহিতও করে ভালো উদ্যোক্তাকে, সেভাবে দেখতে হয়। আসলে আমরা সব কিছুতে ত্রুটি অথবা সব কিছুতে রাজনীতি অথবা সব কিছু ভালো কাজও রাজনীতির মধ্যে থাকলে বিতর্ক হবে, এই জায়গাটা একটা উদারতা দেখার প্রয়োজন রয়েছে। কিন্তু রবি ভাই, একটা সমস্যা তো থাকেই যে ধরেন তারা ঋণটাকে পুনরায় তফসিল করেন কিছু টাকা জমা দিয়ে, এরপরে যখন তিনি এমপি নির্বাচিত হন তবে সেটি প্রভাব বিস্তার করে তিনি ঋণটাকে বাড়াতে থাকেন। সেটা যাতে না হয়, এটি তো আমাদের একদম চিত্র। না, সেটি যাতে না হয়। আপনি যদি তফসিল করার পুনর্তফসিলের সুযোগ থাকে, তাকে সুযোগ দেওয়া হোক, তার যাতে ব্যত্যয় না ঘটে সেটাও ব্যাপারে কঠোর থাকা হোক। অথবা এমন আইন আপনি করেন যে পুনর্তফসিলের সুযোগ নেই। এখন যদি আপনি এই অপশন রাখেন যে একজন পুনর্তফসিল করতে পারবে, তো সে যদি করে নির্বাচন করতে চায় তাহলে আপনি সমালোচনা বা তাকে আটকাবেন কি করে? হ্যাঁ, আপনি পুনর্তফসিল করা যাবে না, চূড়ান্তভাবে যারা আইনখিলাফি তার আর কোনো সুযোগ নেই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন, তিনি নির্বাচন থেকে বঞ্চিত রাখেন। কিন্তু আইনে যদি একটা লোকের ওই সুযোগ নেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি তাকে কেন দলের উপর দায় চাপাবেন অথবা ওই ব্যক্তির উপর দায় চাপাবেন? এই আইন হয়তো সংশোধন করতে হবে, অথবা যে সুযোগটুকু সে সর্বশেষ নিয়েছে পরবর্তী স্টেপে যাতে ওইভাবে ঋণ পরিশোধ করতে তিনি বাধ্য হন। ঋণ পরিশোধ না করলে তার মেম্বার পার্লামেন্টশিপ চলে যাক। দ্বৈত নাগরিকতা যেটা বলেছেন যে তিনি যেহেতু আইনের ব্যাখ্যা নেই, তিনি আবেদন দিয়েই থাকতে যদি পারেন। আমার বক্তব্য হচ্ছে নির্বাচিত হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেন, তার মধ্যে তার নাগরিকত্ব ত্যাগ করতে না পারলে মেম্বার পার্লামেন্টশিপ ক্যান্সেল হয়ে যাবে। এই জায়গাগুলিতে আসেন। কিন্তু দ্বৈত নাগরিকদের আরেকটি ব্যাপার তো থাকে, যেমন ধরেন যারা রাজনীতি করছেন তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, গত 17 বছর বিশেষ করে বিএনপির যারা মাঠে রয়েছেন তারা তো লড়াই সংগ্রাম করেছেন। হঠাৎ করে বিদেশ থেকে একজন এসে এই দ্বৈত নাগরিকত্ব একজন প্রার্থী হয়ে গেলেন, এটি আসলে রাজনীতির জন্য এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির এক ধরনের দুর্বলতা কিনা? না, দ্বৈত সব নাগরিক তো বিদেশ থেকে আসেনি, এই দেশে থেকেই তো দ্বৈত নাগরিক আছেন। দ্বৈত নাগরিক মানে কিন্তু এটা মিন করে না যে উনি দেশের বাইরে ছিলেন, সময় এসে হাজির হন তারা, বিষয়টা আসলে এরকম অনেকটা। আমার কথাটা হচ্ছে যে রাজনীতিবিদদের সম্পূর্ণভাবে মূল্যায়ন করতে পারলে রাজনীতি পরিশুদ্ধ হয়, দায়বদ্ধ হয়, জবাবদিহিমূলক হয়। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের ব্যবসায়ী বিভিন্ন আপনার যেটাকে বলা হয় শ্রেণী পেশা, আমি বলবো না, পেশাজীবী প্রচুর হারে রাজনীতি করছেন। এখন এটা ধরেন রাজনীতিতে গুরুত্ব পেয়েছে, প্রাধান্য পেয়েছে। এখন প্রাধান্যটা না থাকলে ভালো, কিন্তু আপনি রাতারাতি এই শূন্যতা পূরণ করাও কঠিন। আমাদের প্রভাব তো আছে, আমাদের রাজনীতিতে এক্সেস আছে না, ব্যবসায়ীদের আছে না, পেশাজীবীদের আছে না, রাজনীতিবিদ তো আরও বেশি অসহায় এই দুর্বৃত্তায়নের জায়গায়। এটা রাতারাতি পরিবর্তন করা যাচ্ছে না, তবে পরিবর্তন হওয়া উচিত। আজকের নির্বাচনী ব্যবস্থাপনায় আপনি যান, সমাজে আপনার বিগত দিনে কন্ট্রিবিউশন খোঁজ করে, দান খোঁজ করে,
কয়টা মসজিদ মাদ্রাসা দান করেছেন খোঁজ করে, কয়টা সামাজিক প্রতিষ্ঠানে দান করেছেন খোঁজ করে, ভালো রাজনীতি করেছেন, ভালো দেশের চিন্তা করেন খোঁজ করে না তো। ভোট দেওয়ার আগে এগুলি হিসাব মিলায়। এখন ধরেন একজন ছাত্র রাজনীতিবিদ, অর্থ নাই, মসজিদ মাদ্রাসা সামাজিক প্রতিষ্ঠান স্কুল কলেজে কোথায় দান করবেন? করেন না তো। মানুষ তো সেটা বিবেচনায় নেয় ভোট দেওয়ার ক্ষেত্রে। গলদ অনেক জায়গায় আছে। তবে হ্যাঁ, রাজনীতিবিদরা রাজনীতি করাতে পারলে ভালো হয়, জনগণ উপকৃত হয়। কিন্তু আপনি জনগণ, বাংলাদেশের জনগণেরও অনেক আছে। রাজনীতি ভোটের আগে হাজারটা হিসাব পেলে ওনারা ভোট দিয়ে কি লাভ তার ব্যক্তিগত হবে। পার্লামেন্টে উনি কি পারফর্ম করবেন তা হচ্ছে বিবেচনা করে আমার অঞ্চলে কি লাভ হবে, আমার ব্যক্তিগত গুণগত কি পাবো, উনার কি করার যোগ্যতা রাখে। কি করার যোগ্যতা মানে ভালো আইন করার যোগ্যতা না, উনি কিভাবে তার পাশে থাকতে পারবেন, ওই সমাজে উপকার করতে পারবেন, ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি অর্থে, ব্যক্তি কন্ট্রিবিউশনে, সেগুলো বিবেচনায় নেয়। অর্থাৎ পরিবর্তনটা অনেক জায়গায় দরকার আছে। সেভাবে আমরা দেখলে সার্বজনীন কল্যাণ আছে। কাজী সাজ্জাদ জহির চন্দন, পরিবর্তনটা অনেক জায়গায় দরকার আছে। সেই দ্বৈত নাগরিকত্ব কিংবা ঋণ খেলাপি, এই জায়গাটায় কি পরিমাণ পরিবর্তন দরকার? ধন্যবাদ। আমরা যে রাজনীতিটা করি, বিশেষত বামপন্থী রাজনীতি বা কমিউনিস্ট রাজনীতি যারা আমরা করি, আমরা একটা কথা সুস্পষ্ট বলি, সেটা রাষ্ট্র এবং সমাজের সার্বিক পরিবর্তন ছাড়া আপনি পারবেন না। এটা বিতর্ক হতে পারে, ভিন্ন মত থাকতে পারে। যখন একটা শ্রেণী বিভক্ত রাষ্ট্র থাকে, একটা সমাজ থাকে, সেইখানে এই ধরনের সমস্যা বহাল থাকবেই। এবং এই রাষ্ট্রের কাঠামো যদি আপনি পরিবর্তন করতে না পারেন, সমাজের যে অবস্থা সেটাকে পরিবর্তন করতে না পারেন, এটা থেকেই যাবে। এখানে ওই বিএনপি যে করে কিংবা আওয়ামী লীগ যে করেছে, আমি সেই ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না, দোষটা হচ্ছে সেই রাজনীতি। এইটা আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন বাংলাদেশে তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। রাজনীতি এখন দুর্বৃত্তায়িত হয়ে গেছে। রাজনীতিটা আগে রাজনীতিবিদরা রাজনীতি করত, ব্যবসায়ীরা ব্যবসা করত। এখন ব্যবসায়ীরা রাজনীতি করে, রাজনীতিবিদরা ব্যবসা করে। টোটাল রিভার্স হয়ে গেছে। এটা আমরা বাংলাদেশে দেখছি, গত স্বাধীনতার 54 বছরে সেটা আমরা লক্ষ্য করছি। অথচ এই বাংলাদেশের মানুষ যারা রাজনীতিবিদ প্রকৃত অর্থে, সে যে দলই করুক না কেন, আগে রাজনীতিবিদদের মূল কথাই ছিল জনগণের কল্যাণ করা। সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে মুসলিম লীগ করুক, সে ভাষায় ন্যাপ করুক, সে ন্যাপ করুক, কমিউনিস্ট পার্টি করুক, তার একটা ছিল। এখন রাজনীতি তো সেই জায়গাটাতে নাই। আপনার একটা দেশের রাজনীতি বা একটা রাষ্ট্র পরিচালিত কিভাবে? একটা অর্থনৈতিক বিধি ব্যবস্থা দ্বারা একটা দেশ পরিচালিত হয়। আপনি নয়া উদারবাদী নীতি, যেটা 90 দশকে সারা বিশ্বে আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদ ছড়িয়ে দিয়েছে, সেই নয়া উদারবাদী নীতি আপনি গ্রহণ করবেন আর আপনি ভালো কিছু চাবেন, সেটা হবে না। কারণ রাজনীতি হলো অর্থনীতির একটা ঘনীভূত রূপ, একটাকে বাদ দিয়ে আরেকটা হয় না। অর্থনীতির সাথে রাজনীতি সম্পর্কিত, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তাই আপনি যে পদ্ধতিতে আপনার অর্থনৈতিক ব্যবস্থাটা জারি রাখবেন, তার প্রতিফলন রাজনীতিতে ঘটবে। এবং এই যে আজকে ঋণ খেলাপিরা, বাংলাদেশের থেকে আপনার তো লক্ষ লক্ষ কোটি টাকা আমরা জানি বিভিন্ন সময় পাচার হয়ে গেছে। প্রতি বছর আমরা দেখেছি 70,000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। সেটা এখনো আছে, চলছে তো, কম আর বেশি। কিন্তু এই যে আজকে খেলাপিরিনের প্রশ্নটা আসছে, বাংলাদেশের বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা, আর খেলাপিরিন হয় আপনার 7 লক্ষ কোটি টাকা, যদি রবিউল ভাই যেটা বললেন, হ্যাঁ, রাইট অফ ধরলে তাই। এখন বিষয়টা কি দাঁড়ায়, যে আপনি ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, সেই টাকা আপনি শোধ করছেন না। আপনি যে দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে আপনি এই কাজগুলো করে যাচ্ছেন। আপনি করে যাচ্ছেন তো লুটপাট। এবং এই যে লুটপাটের অর্থনীতি জন্ম দিচ্ছে লুটপাটের রাজনীতি। এখানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যে ধরনের বলেন, জামাত আমি বাদ দিলাম, তারা তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের সম্পর্কে বলতে চাই না। কিন্তু এই যে রাজনীতি দেখেন, আপনার বলেন তো শ্রেণীগতভাবে খুব পরিবর্তন হবে কিনা? এই যে 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনের বিরুদ্ধে
ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হলো, হাসিনা পালিয়ে গেল, তার সরকার উচ্ছেদ হলো, কিন্তু দেখেন সেই ব্যবস্থা এখনো বহাল রয়েছে, সেই প্রশাসন এখনো আছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আছে, সেই দুটোটা ধনিক শ্রেণী ব্যবসায়ী এখনো আছে, সেই ভারত আমেরিকা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা আছে, সবাই তো আছে। চেঞ্জটা কোথায় হলো? চেঞ্জ তো হয় নাই। প্রশাসনে যারা আছে আজকে, এই যে আমলাতন্ত্র, এরা সবসময় আমরা লক্ষ্য করেছি এই আমলাতন্ত্র খুবই পাওয়ারফুল। তারা এটা স্বৈরাচার এরশাদের আমলে দেখেছি, তার আগেও আমরা দেখেছি, এখনো সেটা আমরা দেখছি, এবং তাদের চোখ উল্টাইতে 1 মিনিটও লাগে না। এই আমলারা শেখ হাসিনা 16 বছরের শাসনকে তারা বৈধতা দিচ্ছে না, এখন হঠাৎ করে ঘুরে গেছে এবং পুরো দেশটাকে জিম্মি করে ফেলা হয়েছে। এবং বাংলাদেশের বর্তমান সামাজিক যে কাঠামো, যে রাজনৈতিক কাঠামো, যে অর্থনৈতিক কাঠামো, এইভাবে যদি চলতে থাকে এইটা আপনি সমাধান করতে পারবেন না। আপনি ভালো মানুষ থাকতে পারবেন, কিন্তু রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। কারণ বিএনপিতে বা আওয়ামী লীগে অনেক ভালো লোক ছিল না, আছে না? আপনি দেখেন এই যে আওয়ামী লীগের পতন হলো, কোথায় আওয়ামী লীগ? সে তো বলে তার লক্ষ লক্ষ তার কর্মী নেতা আছে, কেন তারা পালিয়ে গেল? কেন নাই তারা মাঠে? কারণটা হলো ওপর থেকে নিচ পর্যন্ত যে পরিমাণ দুর্নীতি লুটপাট তারা করেছে, যে পরিমাণ অর্থ তারা সঞ্চয় করেছে, তারা তো রাজনীতি ঝুঁকি নেবে না। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তারপর 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসছিল, 21 বছর পরে। কিন্তু সেই আওয়ামী লীগকে রক্ষা করছিল কিন্তু রাজনীতিবিদরা। বিএনপি 1979 সালে যখন প্রতিষ্ঠিত হলো, 80 সালে বিএনপি, সেই বিএনপি ক্ষমতায় আসছে 11 বছর পরে। আমাদের সঙ্গে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেখানে রাজনীতিবিদরা ছিল। এখন 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল। 17 বছর কেন এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা গেল না? আমি প্রশ্নটা এই কারণে করছি যে রাজনীতিটা যখন রাজনীতিবিদদের কাছ থেকে হারিয়ে যায়, ব্যবসায়ীরা যখন রাজনীতি চলে আসে, তখন দেশের এই পরিস্থিতি হয়। আর ঋণ খেলাপি বলছেন, এটা বাংলাদেশের বাস্তবতা। আজকে আমি ঋণ খেলাপি, আমি আজকে যদি এমপি হতে পারি, সংসদ সদস্য হতে পারি, তাইলে দেখা যাবে যে আমি আমার ক্ষমতার দল যদি ক্ষমতায় আসে, সে প্রভাব খাটিয়ে আমি আমার এই ঋণ খেলাপিটা কোনো শোধ করবো। বাংলাদেশের এই ট্র্যাজেডিটা কেমন? 12,000 টাকা পাবনার কয়েকজন কৃষক ঋণ নিছিল, তারা সঠিক সব ঋণটা শোধ করতে পারে নাই, তাদেরকে পুলিশ ধরে এনে বিগত সরকারের আমলে জেলে ঢুকাই দিল। অথচ এই যে কোটি কোটি টাকা যারা ঋণ খেলাপি, তাদের তো টিকিটও ছুঁতে পারছে না। তারাই রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, তারাই দলগুলোতে প্রভাব বিস্তার করছে, এবং এইসব নানাবিধ কারণে আজকে বাংলাদেশের রাজনীতিটা দুর্বৃত্তায়িত হয়ে গেছে। তারপরও আমরা বলতে চাই, দেশ চালাবে রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা না, আমলারা না। রাজনীতিবিদদের হাতে দেশ থাকতে হবে যদি দেশের কিছুটা পরিবর্তন আপনি করতে চান। ধন্যবাদ। সাহিত্যকার তারিক, এই জায়গায় দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপির কারণে বা এই যে লুটেরাদের রাজনীতি, অর্থনৈতিক দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বের হবার আসলে উপায়টা কি? প্রথমত আমার ভাই যে আলোচনা করলেন এবং এর আগে যে আলোচনা করলেন, প্রত্যেক সবগুলির সাথে আমি একমত। এখানে আমাদের রাজনীতিটা পচে গেছে, এটার থেকে বের হওয়া এত সহজ না। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পরে হয়তো একটা নতুন কিছু আমরা দেখতে পাবো, কিন্তু সেই আশায় অনেকটাই ঘুরে বেড়াই। আমি ধাপে ধাপে আসছি। আমার ভাই খুব চমৎকারভাবে বলেছেন, একজন সৎ মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, একজন যোগ্য মানুষ, কিন্তু তার অর্থবিত্ত নাই, সেই পরিমাণ টাকা নাই, অবৈধ অর্থের কোনো গুদাম নাই, সে বিভিন্ন জায়গায় ডোনেশন করতে পারে না। নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন রকমের ডোনেশন হয়, আমরা সবাই জানি, এগুলি করতে পারে না। ভাই বলেছেন যে ভোট দেওয়ার আগে জনগণ চিন্তা করে যে একে ভোট দিয়ে আমার কি ফায়দা। এই ক্ষেত্রে আমি এইবার একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, কিছুটা ভোটের মাঠে থাকার পর একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। একটা স্লোগান মোটামুটি উঠেছে, আমি জানি না ওনারাও নির্বাচনী মাঠে আছেন, ওনারা কতটুকু শুনেছেন। ভোটের আগে যারা লাভ চায়, ভোটের পরে কিন্তু তারা সব হারায়। এটা তরুণ প্রজন্মের মধ্যে এটা ঢুকে গেছে। ভোটের
আগে যারা বেনিফিট চায় 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা ডোনেশন, ভোটের পরে তার সব হারায়। তো আমরা আশা করেছিলাম যে এইবার গণঅভ্যুত্থানের পরে একটা সংস্কার হবে, এবং রাজনীতির বাইরে গিয়েও আমি আমার আন্তরিক যে একটা চাহিদা ছিল, সংস্কারের প্রধান সংস্কারটা হবে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। কারণ নির্বাচনী ব্যবস্থার সংস্কার যদি হতো, তাহলে নির্বাচনী মাঠে আমাদের এত কষ্ট করতে হতো না, এত স্ট্রাগল করতে হতো না। যাদের প্রচুর টাকা, তাদের সাথে যাদের কম টাকা, তারা যে মানে অসম যুদ্ধে অবতীর্ণ হতে হয়, এই অসম যুদ্ধে অবতীর্ণ হতে হতো না। এই জন্যই আমরা সর্বপ্রথম পিআরের পক্ষে কথাটা বলেছিলাম। হয়তো আমাদের সেই কথা সবাইকে স্পর্শ করতে পারেনি, কিন্তু এটা হবে বাংলাদেশে। আমি বলে রাখলাম, পিআর হবে। পিআর না হলে বাংলাদেশ টিকবে না। কারণ যে নির্বাচনী ব্যবস্থা হচ্ছে, এখানে যাদের টাকার অঙ্ক বেশি, যাদের অবৈধ অস্ত্র বেশি, তারা অগ্রাধিকার পায়, তারা সুযোগ পায়। যদিও পরিবর্তন আসছে। আমি একটা কথা বলি, ভাই বলেছেন অর্থনীতির সংকটের কথা, দুর্বৃত্তায়নের যে অর্থনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি। আমাদের রনি ভাই বলেছেন যে প্রধান নেতা বিএনপির, উনি যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন। উনি তো জনগণ থেকে বিচ্ছিন্ন ওনাকে করা হবেই। কেন করা হবে আমি বলি, স্তুতিবাদ ওনার চতুর্পাশে এমনভাবে ঘিরে ধরেছে, প্রত্যেক স্তুতিবাদের একটা স্বার্থ আছে। যে স্তুতি গায় নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো স্বার্থ আছে। আপনি মিডিয়া বলুন, আপনি প্রশাসন বলুন, আপনি যত জায়গার বলুন, সব স্তুতিবাজরা এখন যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখা দিবে তার চতুর্পাশে ঘিরে ধরবে। আর এই স্তুতিবাদরাই সম্ভাব্য যে নেতৃত্ব দিতে পারে, দেশনেতা হওয়ার সম্ভাবনা যার আছে, তাকে ফেসিবাদে রূপান্তর করে। এটা আমরা দেখে এসেছি। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা দূরে থাকবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আমি যা সার্বিক অবস্থা দেখে যা আমার মনে হচ্ছে, যে প্রত্যাশা আমাদের ছিল গণঅভ্যুত্থানের পরে দেশে একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা আসবে না। আর যদি এটা না আসে, তাহলে রাজনীতিবিদদেরকে একটা সতর্কবার্তা উচ্চারণ করতে চাই। সেটা হলো, গণঅভ্যুত্থান যখন ব্যর্থ হয়, তখন তার পরবর্তী ধাপে যা আসে, সেটা ওই সময়ের রাজনীতিবিদদের জন্য ভালো হয় না। সেটা হচ্ছে গণবিপ্লব। দেশকে এখন গণবিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। যদি আমরা রাজনীতিবিদরা থেকে শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি আমাদের আচরণের সংস্কার না করি, আমরা যদি আমাদের দুর্বৃত্তায়নকে আমরা যদি ছেড়ে আসতে না পারি, আমরা যদি দেশের মানুষের কল্যাণের কথা না ভাবি, তরুণ প্রজন্মের কল্যাণের কথা না ভাবি, তরুণ প্রজন্ম যেভাবে ভাবছে সেভাবে ভাবতে যদি না পারি, অবধারিতভাবে যে গণবিপ্লব আসবে, সেটা আগুনের মতো দাউ দাউ দাবানলের মতো আসবে, সেটা সবাইকে পুড়িয়ে দেবে। আর না হয়, খুবই দুঃখের বিষয়, স্বাধীনতার এত 54 বছর পরে আমাদের পাশাপাশি অন্য দেশগুলি এত উন্নত হলো, আর আমরা এখনও দারিদ্র্যের একেবারে কষাঘাতে জর্জরিত, মিসকিনের জাতিতে এখনও পরিণত হয়েছে। আমাদের অর্থনীতির মূল চাকা যারা সঞ্চার করে রেখেছে, যে প্রবাসীরা, সেই প্রবাসীদেরকে আমরা যতভাবে শোষণ করা যায়, যতভাবে নির্যাতন করা যায়, আমরা ততভাবেই শোষণ করছি এবং নির্যাতন করছি। মুখে তাদের প্রশংসা করি, কিন্তু তাদেরকে নির্যাতন করি। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের গার্মেন্টস শিল্প আমাদের এই ইয়েকে বাঁচিয়ে রেখেছে, কি বলে, আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, অন্যতম একটা খাত। এই গার্মেন্টস শিল্পে কত প্রকারের প্রণোদনা দেওয়া হয় বিভিন্ন সময়, করোনার সময় বিভিন্ন ইয়েতে প্রণোদনা, আমি এটার বিরোধী না। কিন্তু আমাদের প্রবাসীরা যে আমাদের পুরো অর্থনীতিটাকে মূল রুহ, প্রবাসীরা, তাদের জন্য প্রণোদনা হিসাবে কি করা হয়েছে? একটা স্পেশালাইজড হসপিটাল কি এই দেশে হতে পারতো না এই প্রবাসীদের জন্য? রাজনীতিবিদরা এই চিন্তাটা কি তাদের মাথায় আসতে পারতো না যে প্রবাসীদের পরিবাররা এখানে ফ্রি চিকিৎসা করবে? এবার তো ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে প্রবাসীদের জন্য। আশা করি প্রবাসীরা সঠিক দলকে বেছে নেবে। রেজাউল করিম রনি, দ্বৈত নাগরিকত্ব, অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেকে রয়েছেন দ্বৈত নাগরিকত্ব, তাদের নিয়ে রাজনৈতিক দলগুলো বেশ সমালোচনা করেছে, কিন্তু সেই জায়গায় রাজনৈতিক দলগুলোতে এখন দেখা যাচ্ছে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীদের মোটা দাগে কম নয়, অংশ বেশ বেশি। এটা হলো ধরেন আপনি আচরি ধর্ম কহ পরে, যারা এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতেছে, এই গণ অভ্যুত্থানের পরে
সমস্ত প্রতিভা ইউরোপ আমেরিকা থেকে দাঁড় করে কেন আনতে হলো? ঢাকা শহরে কোনো প্রতিভা নাই? ঢাকা শহরের লোকজন জানে না কেমনে দেশ চালাইতে হয়? তো ফলে আপনার এই ক্যাবিনেটটা একটা প্রবাসী আপনাদের ক্যাবিনেট, হ্যাঁ, এবং তারা ক্যাবিনেটে থাইকা যদি ধরেন আপনার ইয়ে করতে পারে, তারা দ্বৈত নাগরিকত্বের ফয়সালা, হ্যাঁ, এক দ্বৈত নাগরিক আরেক দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে ফয়সালা করছে, ব্যাপারটা রিডিকুলাস না? এখানে আমাদের একটা আইন তো ছিল, সে আইনে আপনার যেভাবে বলা আছে, নির্বাচন কমিশন তো সেটা ফলো করছে না। নির্বাচন কমিশন মুখ দেখে আচরণ করছে, সবার ক্ষেত্রে একই রকম আচরণ করছে। প্রথম কয়েকদিন বাতিল হওয়ার পরে দুটি রাজনৈতিক দল যখনই গেল তখনই এটি ছাড় দেওয়া শুরু হয়ে গেল। ফলে একইভাবে আমি একটু যদি বলি যে ঋণ খেলাপিদের ব্যাপারেও যে নির্বাচন কমিশন বলছে যে ছাড় দিয়ে দিলাম, টাকা জমা দিয়ে দিলেন, মানে এটি আসলে নির্বাচন কমিশনের ভূমিকাটাও তো রয়েছে। না, নির্বাচন কমিশনের তো একটা সালিসি ভূমিকা অবতীর্ণ হয়েছে দেখা যাচ্ছে। রাষ্ট্র তো সালিসি প্রতিষ্ঠান রে ভাই, এ দেশ চলতেছে না, তার লক্ষণ তো নির্বাচন কমিশনের আচরণ দেখলে বোঝা যায়। যত বড় নেতাই হোক, যত বড় দলেরই হোক, মানে আপনি তো লয়ের বাইরে আচরণ করলে হবে না, সে যত বড় নেতাই হোক, যত সুপ্রিম লিডারই হোক না কেন, আপনি ল সবার জন্য একইভাবে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। সেটা আপনি না করে, হ্যাঁ, তার মানে কি? তার মানে এখানে স্বচ্ছতার ঘাটতি আছে। স্বচ্ছতার ঘাটতি যখন থাকে তখন ট্রাস্ট থাকে না, আমরা যে বিশ্বাস করতে পারতেছি না কোনো কিছুকে। এবং এই নির্বাচন কমিশন একটা শকিং রেজাল্ট যে দিবে না আপনাকে নির্বাচনে, সেই গ্যারান্টিও আমি দিতে পারছি না। কারণ হলো এই প্রশাসন, আওয়ামী লীগ এবং আপনার গুপ্ত, তাদের মধ্যে যে আতাত, এবং এখানে, হ্যাঁ, আপনার ধরেন আওয়ামী লীগ ফিরে আনার প্রচেষ্টা তো নানাভাবে হচ্ছে, সেবার আলাপ তো আমরা মিস করে যাচ্ছি, সে আলাপ তো আছে। তো সেখানে আওয়ামী লীগ ফিরবে কীভাবে? আওয়ামী লীগ ফিরবে একটা গণ অভ্যুত্থানের মধ্যে পতিত শক্তি কীভাবে ফিরে, আর একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফিরে। তো সেটা কার বিরুদ্ধে করবেন? এটা রিঅ্যাকশনারি ফোর্সকে ক্ষমতা রাখতে লাগবে। এগুলো তো রকেট সায়েন্স না রাজনীতির। তো ফলে আপনার এই দিকে রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনার এখানে তো এই জন্য আমি বললাম কি, 5 তারিখের পরে আপনারা যেই দলই করেন, কমিউনিস্ট আন্দোলন হোক, ইসলামী আন্দোলন হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আপনাদের একটা ন্যাশনাল ইউনিটি দরকার ছিল। আপনার সেই ইউনিটি তো 5 তারিখে দেখাইছেন। 5 তারিখে দেখেন আমরা তেমন বেশি কিছু অর্জন করি নাই, কিন্তু একটা জিনিস আমরা অবভিয়াস অর্জন করছি, যেটা ঐতিহাসিক অর্জন, সেটা হলো সলিডারিটি। হ্যাঁ, ইসলামী, নন ইসলামী, হিজাবি, বোরকা, জিন্স, হ্যাঁ, কৃষক, এলিট, আপনি তো নামছেন কিসের জন্য? নামছেন একটা সলিডারিটির জন্য নামছেন। ব্রাকের ছেলেটা তো বিশেষ দিবে না জীবনেও, দরকার নাই। ও যে নামলো, এই যে সলিডারিটি, এটাই আপনার অর্জন 5 তারিখের। এটা ধরেন আপনি দেশ দাঁড়ায় যায়, মানুষের মর্যাদা বোধের প্রতি আপনি এই যে 15 বছর মানলো বিএনপি জামাত বললে, আপনি তো কেয়ার করলেন না, কিন্তু আপনি তো কেয়ার করলেন শেষ পর্যন্ত এসে 5 তারিখে নামলেন। তো আপনি নামার মধ্য দিয়ে আপনার এই যে আমাদের শেখ হাসিনার আমলে যে এখানে মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিছিল, সেটা রিস্টোর করলো জেনজির হাত ধরে ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ। ফলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল কর্তাসত্তার আবির্ভাব তো হয়েছে, এবং সেটাকে আপনি পলিটিক্যালি আমার রাজনৈতিক দলগুলো যেটা ব্যর্থতা আমি মনে করি মোটা দাগে সমস্ত দলগুলো দায় কম বেশি নিতে হবে। এই কর্তাসত্তাকে তারা নার্সিং করে নেই, যে যার মতো করে এটা ব্যবহার করার চেষ্টা করেছে। শুরু হয়েছে জুলাইয়ের ক্রেডিট দাবি করার মধ্য দিয়ে। আমি ছোটোবেলা থেকে বলতেছি জুলাই ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের কোনো ক্রেডিট নাই, আছে শুধু দায়িত্ব। সে দায়িত্ব পালনের দিকে কেউ আগাইলো না, মুক্তিযুদ্ধ চেতনার মতো একদম মুক্তিযুদ্ধের চেতনা, হাসিনা সাথে মুক্তিযুদ্ধের চেতনার যেরকম কোনো সম্পর্ক নাই, একইভাবে জুলাইয়ের ক্রেডিট দাবিকারীদের সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষার বা জনগণের স্পিরিটের কোনো সম্পর্ক নেই। ফলে এইটা করার মধ্য দিয়ে যে জায়গায় আমরা গেলাম, সেটা হলো এখন আপনি ধরেন বাংলাদেশে এই যে একটা দুর্নীতিপ্রবণ দেশ, এখানে এক এক দলের জন্য এক এক ট্রিটমেন্ট, আইন, আদালত, রাষ্ট্র, ব্যুরোক্রেসি এক একভাবে ফাংশন করে। এইটা তো আপনি চেঞ্জ যদি এই গণঅভ্যুত্থানের সরকারের সময় আপনি করতে না পারেন, তাহলে আপনি আশা করেন কীভাবে যে অন্য সময় আপনি করবেন? ফলে এখন জনগণের এজেন্সি কায়েম করা, হ্যাঁ, ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচন না, কিন্তু নির্বাচন হাসিনাও করছে, একটা নির্বাচন হাসিনা বাদ দেয়নি, হ্যাঁ, একদম টাইমলি সব নির্বাচন করছে। ফলে নির্বাচন ইস্যু না, ইস্যু হলো ভোটাধিকার নিশ্চিত করা। আমার ধারণা বিএনপি 18 বছর ধরে একই আন্দোলনের মধ্যে আছে, একই দাবির মধ্যে আছে, সেটা হলো ভোটাধিকার নিশ্চিত করা। ভোটাধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে জনগণের এজেন্সি কায়েম করা, পার্লামেন্টের সভারেন্টি কায়েম করা, এবং একটা জবাবদিহিতার জন্য একটা স্বচ্ছতার কাঠামো তৈরি করা। তারপরে ধীরে ধীরে দেখেন হাসিনা আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে, মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিয়ে গেছে। দুর্নীতি করাটা মানুষের তার অধিকার মনে করে, এটা সুযোগ না। হ্যাঁ, দুর্নীতি করবে, তারপর একটা চোরের মতো থাকবে, লোকায় চলবে না, সেটা মনে করে তার সফলতা, এটা তার অধিকার। ফলে এই জায়গার থেকে আপনার রিয়েল এই কাজটা খারাপ করা যাবে না, করা উচিত না। হ্যাঁ, এবং একটা প্রফেশনালিজম ডেভেলপ করা। হ্যাঁ, আপনি জামাতের হন, আপনি বিএনপির হন, এনসিপির মধ্যে হন, ইসলামী আন্দোলনের মধ্যে কোনো সমস্যা নেই। আপনি যখন রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, আপনি রাষ্ট্রপক্ষ, আপনি প্রফেশনাল দায়িত্বটা পালন করেন। কিন্তু তা না করে আপনি ছলে বলে কৌশলে, হ্যাঁ, আপনি
পলিটিক্যাল কোনো কালার লাগাবেন না, কিন্তু একটা দলের হয়ে কাজ করবেন প্রশাসনের থেকে। এইটা আমি মনে করি একটা ডেঞ্জারাস সাইন আমাদের বাংলাদেশে। আমি মনে করি হিটলারের একটু এখানে এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ। হিটলার কিন্তু খুব পপুলার লিডার ছিল, এবং জার্মান জনগোষ্ঠীর একটা ক্ষোভ ছিল ইহুদিরা সংখ্যায় কম কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ পদ তারা কেমনে জানি দখল করে ফেলছে। ইকোনমি বলেন, গুরুত্বপূর্ণ পদ কোথাও মানে তাদের ছাড়া হয় না, সব তাদের ক্যাপচারে। ফলে জনগণের মুক্তির জন্য তখন হিটলারের মতো একটা পপুলার লিডার আসলো। পরে যে আমরা জানি দুনিয়ার রেসে কীভাবে একটা ব্রুটালিটির দিকে নিয়ে গেছে, সারা দুনিয়াকে একটা শকিং এক্সপিরিয়েন্সের দিকে নিয়ে গেছে। ফলে আপনারা যদি এই অস্বচ্ছতার জায়গায় করেন, আপনারা যদি এইভাবে গুপ্তভাবে ফাংশন করেন প্রশাসনে বা রাজনৈতিক দলগুলোর ভিতরে, এক দল থেকে আরেক দলে, তখন যেটা হয় একজন আরেকজনকে ট্রাস্ট করতে পারবেন না। আমি রবিউল ভাইকে বলবো যে উনি গুপ্ত, উনি আমাকে বলবে গুপ্ত, আপনি তাকে বলবেন গুপ্ত। ফলে এটা যখন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ধরেন এখানে পলিটিক্যাল এক দলের সাথে আরেক দলের সম্পর্কটাও তো আপনি মানে ট্রান্সপারেন্টলি করতে পারবেন। হ্যাঁ, ফলে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা ছাড়া বাংলাদেশে এই যে আপনি এই যে হতাশার কথা কম বেশি সবার কণ্ঠে শুনলেন, এই সমাধানটা হলো স্বচ্ছতা নিশ্চিত করা। আপনি জামাত করেন, বিএনপি করেন, এনসিপি করেন, ইসলামী আন্দোলন করেন, এটা সমস্যা না। সমস্যা হলো আপনি স্বচ্ছতা যখন নিশ্চিত করবেন তখন আপনার রাজনীতির ত্রুটি কী আছে এইটা আপনার সমর্থকরা সবার আগে ধরাই দিবে। রেজাল্ট করুন, আমি আপনার কাছে হয়তো আর ফিরতে পারবো না, জাস্ট 30 সেকেন্ডে যদি উত্তর দেন। প্রতীক বরাদ্দ হবে আজকে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে রয়েছেন, নির্বাচনের মাঠ আসলে কতটা প্রস্তুত? নির্বাচনের মাঠ একদমই প্রস্তুত না, কারণ হলো প্রশাসনের উপরই তো আস্থা নাই। মাঠটা প্রস্তুত করতে হবে রাজনৈতিক দলগুলোকে প্রশাসনকে সাথে নিয়ে, এবং এই নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে বাংলাদেশকে জিতাইতে হবে। একটা বিশেষ দলকে বিশেষ কৌশল প্রতিভার মধ্য দিয়ে জিতাইয়া দেশকে অস্থিতিশীলতা এবং একটা ভায়োলেন্ট ফেনোমেনার দিকে নিয়ে যাওয়া ঠেকাইতে হবে। এটা হলো প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর। একই প্রশ্ন শেখ রবিউল আলম আপনার কাছে। নির্বাচন প্রতীক যেহেতু বরাদ্দ হবে, রাজনৈতিক দল, নির্বাচনী মাঠ এবং নির্বাচন কমিশন সবগুলোর প্রস্তুতি আসলে কতটা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের উপযোগী? এখনো পর্যন্ত ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তবে কিছু দাবি তো আছে। আরও স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে, আরও দক্ষতা অর্জনের প্রয়োজন আছে, আরও আস্থা অর্জনের প্রয়োজন আছে। কিন্তু মনে রাখতে হবে একটা সংকটকালীন সময় নির্বাচন, একটা ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা করছে, তাদের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু পক্ষপাতিত্ব নেই এটা নিশ্চিত। তো রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা করে, আর মূল স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, সে যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যায়, আমার ধারণা হচ্ছে প্রশাসন যতটুকু সক্ষমতা আছে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের, তার শতভাগ যদি তারা দেওয়ার চেষ্টা করে, ডেফিনেটলি ভালো নির্বাচন হবে এবং আমরা ভালো নির্বাচন করতে যাচ্ছি। বাধা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উপযোগী? আইন শৃঙ্খলা পরিস্থিতি তখনই ভালো থাকে রাজনৈতিক দলগুলি যখন সহযোগিতা থাকে আর জনগণের যখন অংশগ্রহণ থাকে। আলটিমেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা তো ঠিক পক্ষপাতিত্ব করছে না এখনো পর্যন্ত, আর করারও সুযোগ নেই, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়ার কোনো অভিপ্রায় নাই। সেই জায়গা থেকে আমি বলছি আমরা একটা ভালো নির্বাচন করতে চাচ্ছি। ত্রুটি ধরলে অনেক ধরা যাবে, ত্রুটিমুক্ত নির্বাচন করাটা আরও শতাব্দীর একটা ব্যাপার হয়ে যায় পৃথিবীতে, সেটা হবে। কাজী সাজ্জাদ জহির চন্দন, কতটা উপযোগী নির্বাচনের জন্য? এই প্রথমত হলো যে আমার যে অভিজ্ঞতা, আমি নির্বাচনের একজন প্রার্থী, আমার নরসিংদী 4 আসনে আমি ইলেকশন করছি। মানুষের মধ্যে এখনো নির্বাচনের যে ওয়েব সেটা এখন উঠে নাই, এটা আমার দেখা আর কি। এখনো মানুষ সংশয়ের মধ্যে আছে আদৌ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না, এই প্রশ্ন কিন্তু আছে মানুষের মধ্যে। এই প্রশ্নগুলো কেন আসছে? আমরা যেখানে দাবি করছি যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ভেতর দিয়ে একটি নির্বাচিত পার্লামেন্টের সাথে দেশের ক্ষমতা হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু শক্তি, বিশেষ স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলামী, সেই সাথে আরও কিছু দল এবং ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় যে দলগুলো গড়ে উঠেছে, এবং সেই সাথে পতিত স্বৈরাচারের যারা সহযোগী, এবং তার সাথে বিদেশি শক্তি, সব কিছু মিলিয়েই তো আপনার নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এবং সেইখানে আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে, এবং জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, আমরা চাই জনগণ ভোট দিতে আসুক, একটা নির্বাচিত পার্লামেন্ট দেশে প্রতিষ্ঠিত হোক। আমি বলবো বাজারে যে কথাটি সবচেয়ে বেশি এখন চালু আছে, এই কথাটি যদি সত্য হয় তাহলে জাতির জন্য বড় দুর্ভোগ অপেক্ষা করছে। সেটা হচ্ছে নির্বাচন একটা হবে, কিন্তু সেই নির্বাচনের ফলাফলটা পূর্ব নির্ধারিত এবং পাতানো নির্বাচন হতে যাচ্ছে। আমি এই শঙ্কাটা সত্য না হোক এটা আমি চাই, কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রচেষ্টা খুব জোরদারভাবে আছে দেশি এবং বিদেশি শক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায়। সেই জায়গায় জনগণকে সতর্ক করে দিচ্ছি। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।